চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, বেশিরভাগই আক্রান্ত ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে। মালয়েশিয়ায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূল থেকে 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার, বেশিরভাগই আফ্রিকার, শিশুসহ অসুস্থ 33। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি থেকে অব্যাহতি নিয়েছেন। মোদী সরকারের দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। শনিবার তার ফেসবুক পোস্টে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ নিয়ে শুরু হচ্ছে নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, হিন্দি ছবির বিশেষ করে বলিউডের বেশ কয়েকটি হিন্দি ছবির জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং পরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আপনি জানেন যে বাবুল সুপ্রিয় তার একটি রাজনৈতিক যে পরিমণ্ডল তার বাইরেও তিনি একটি প্রখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবেও কিন্তু দেশ বিদেশে তার জনপ্রিয়তা রয়েছে। বেশ কিছু এভারগ্রিন সঙ্গীত তার কণ্ঠে কিন্তু এখনো ঘুরে বেড়ায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে। সেই বাবুল সুপ্রিয় গতকালকে তার যে ফেসবুক সেখানে তিনি বলেছেন যে তিনি যে বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগ করছেন এবং তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। এমনকি তিনি আসানসোলের নির্বাচিত বিজেপির সংসদ সদস্য সেই সংসদ সদস্য পদও তিনি ত্যাগ করবেন। এরপরই কিন্তু রাজ্য রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়। আপনি জানেন যে 2014 এবং 2019-এর যে পরপর দুটো লোকসভার নির্বাচনের পর মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বা স্নেহভাজন বলে পরিচিত বাবুল সুপ্রিয়কে কিন্তু কেন্দ্রের যে মন্ত্রী পরিষদে সেখানে রাখা হয়েছিল, যদিও তার পরিষদ ছিল প্রতিমন্ত্রী, কিন্তু তারপরেও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক ছিল ভীষণ মধুর। আপনি জানেন যে মোদি সরকার সম্প্রতি তার মন্ত্রী পরিষদের ব্যাপক রদবদল করে এবং সেখানে বাবুল সুপ্রিয়কে কিন্তু মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয় এবং তারপরে রাজ্য থেকে 3 জনকে মন্ত্রী করা হয় এবং মূলত সেখান থেকেই ফাটলের সূত্রপাত হয় এবং বাবুল সুপ্রিয়, আপনার যার মনে আছে নিশ্চয়ই দর্শকদের, যে বাবুল সুপ্রিয় কিন্তু দাবি করেছিলেন জোর করে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু বেসুরো গাইতে শুরু করেছিলেন। এখানে স্থানীয়ভাবে বেসুরো শব্দটি প্রয়োগ করা হয় যখন কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী তার দলের চেইন অফ কমান্ড ভেঙে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে কথা বলতে শুরু করেন। তখনই কিন্তু তাকে কোট আনকোট বেসুরো গান হিসেবে গাওয়া হিসেবে মনে করা হয়। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে সেটি কয়েকদিন যাবত প্রকট হয়েছিল। তাকে নিয়ে খবর হচ্ছিল এবং শেষ পর্যন্ত গতকাল তিনি সেটা করেছেন। এখন প্রশ্ন আসছে যে বাবুল সুপ্রিয় কোনো রাজনৈতিক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাবে কিনা। অবশ্য সেটিও খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল করেছেন এবং সেটি বিজেপি এবং তিনি অন্য কোথাও রাজনৈতিক দলে যাবেন না। এবার সংকটটা কি তৈরি হয়েছে? সাদি, আপনি জানেন যে ভারত একটি বর্ণময় রাজনৈতিক চরিত্রের দেশ। নানা রাজ্যে নানা রকম ভাবে রাজনৈতিক ইকুয়েশন হয়। পশ্চিমবঙ্গে এটি নিয়ে কিন্তু বিজেপিকে খানিকটা ধাক্কায় দেবে। কারণ আপনি জানেন যে নানা কারণে 2021-এর বিধানসভা নির্বাচনে যে হাইপ বিজেপি তুলেছিল যে তারাই এবার ক্ষমতায় আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকছেন না। সেখানটায় দাঁড়িয়ে যদিও তারা 3 থেকে 77 জন বিধায়কের যে আসন সেটি পশ্চিমবঙ্গ বিধানসভায় নিশ্চিত করতে পেরেছেন, কিন্তু তারপরেও যেভাবে বলা হচ্ছিল নরেন্দ্র মোদী কলকাতা, দিল্লি রাত-দিন করছিলেন, তাতে মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের বিজেপি এবার ক্ষমতায় আসবে এবং সেক্ষেত্রে তার দলের নেতা এবং কর্মীরা কিন্তু হতাশ হয়েছিল। রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এখন একটা তৈরি হয়েছে এবং বিশেষ করে তৃণমূল সরকার যেভাবে বিজেপিকে নানা রকম ভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে এবং সেখানটায় দাঁড়িয়ে বিজেপির যে ঘরের নিজস্ব ভাঙন, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই তারা রাজনৈতিকভাবে নেবে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের দিল্লি সফর করেছেন এবং দিল্লি সফরে তিনি চেষ্টা করেছেন যে বিজেপিকে স্যান্ডউইচ পলিটিক্স এ বলা হচ্ছে যে স্যান্ডউইচের মতো যে নিচ থেকে এবং উপর থেকে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে বিজেপিকে চাপে ফেলায়, সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের রাজনৈতিক সফর থেকে খানিকটা হলেও সফল হয়েছেন। আপনি জানেন যে মোদী বিরোধী যে মহাজোট, সেই মহাজোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীতে দেখা হবে। আপনি জানেন যে ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের নির্বাচন, পাঞ্জাবে নির্বাচন, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস পা রাখতে শুরু করেছে। আপনি জানেন যে কদিন ধরেই সেখানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী এবং বেশ কয়েকজন নীতি নির্ধারক তারা সেখানে রয়েছে, কারণ আগে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস চাইছে যে তাদের জমি শক্ত করতে। আপনি জানেন পশ্চিমবঙ্গের মাত্র 42টি লোকসভা আসন এবং সেই 42টি লোকসভা আসন
যদি তৃণমূল কংগ্রেস এককভাবে জয়ও পায়, তবুও কিন্তু 2024-এ যে প্রধানমন্ত্রীর দাবিদার হওয়ার ক্ষেত্রে কিন্তু যৌক্তিকতা তৃণমূলের কাছে থাকবে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চাইবে বিজেপিকে পরাস্ত করে বিভিন্ন রাজ্যে তাদের জমি শক্ত করা। সেক্ষেত্রে তাদের কাছে ভালো অপশন ত্রিপুরা। যদিও ত্রিপুরা মাত্র ২ টো লোকসভা আসন রয়েছে এবং তারপর তাদের কিন্তু বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশেও তাদের জায়গা করা বা নেয়ার কথা আছে। সব মিলিয়ে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় সামনে একটা দৃষ্টান্ত পাবে যে বিজেপির যে ঘরে ভাঙন, এটাকে তারা তৃণমূল কংগ্রেস কিন্তু ভাঙন হিসাবেই মনে করছে। কারণ স্বাভাবিকভাবেই মোদী সরকারের পরপর দুবারের মন্ত্রী পরবর্তীতে তিনি মন্ত্রিত্ব না পেয়ে বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগ করলেন। সেটি কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূলের ঘরেই অ্যাডভান্টেজটা যাবে। তো এই ছিল সাদিয়া আমার কাছে ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি আমার কাছে থাকা সবশেষ। সাদিয়া। কলকাতা থেকে যুক্ত ছিলেন 2019 সালে উহানে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর আবারও ভয়াবহ সংক্রমণের মুখে চীন। এ অবস্থার জন্য ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করছে বেইজিং। জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিং শহরে 2 সপ্তাহেরও কম সময়ে অন্তত 190 জনের কোভিড শনাক্ত হয়েছে। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্ট জলবসন্তের মতোই সংক্রামক এবং এটি মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়ের কারণ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিং শহরে করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে চীনা কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার আরও 55 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার শনাক্তের সংখ্যা ছিল 64। নতুনভাবে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে 25 জন স্থানীয়। তবে ফের শনাক্ত বাড়তে থাকলেও এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নানজিংয়ে নতুন করে কোভিড সংক্রমণ ধরা পড়ার পর তা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে চীনের রাজধানী বেজিং সহ 5টি প্রদেশে। কর্তৃপক্ষ জানায়, ভাইরাসের এই দ্রুত বিস্তারের জন্য ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী। এরই মধ্যে ভাইরাসের বিস্তার রোধে নানজিং থেকে সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নানজিং জুড়ে ব্যাপক পরীক্ষা কর্মসূচিও শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট জলবসন্তের মতোই সংক্রামক। এমনকি ভ্যাকসিনের সুরক্ষা ভেঙে ফেলতে পারে এটি। এদিকে নতুন সংক্রমণ নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিভিন্ন দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তবে নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই বলেও জানিয়েছে সংস্থাটি। গেল 4 সপ্তাহে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়েছে। একই সময়ে আফ্রিকায় মৃত্যু বেড়েছে 80%। বেশিরভাগ সংক্রমণই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। 2019 সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নেয় চীন। দেশটিতে এ পর্যন্ত 92,930 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন 4,636 জন। করোনা ভাইরাস সংক্রমণ শূন্যে নামিয়ে আনার চীনা নীতির জন্য দেশজুড়ে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিশ্বে প্রথমবারের মতো ইসরায়েলে 60 নাগরিকদের টিকার 3য় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়েছে। মারা গেছে 9,000-এর বেশি মানুষ। প্রতিদিন মৃত্যু আতঙ্কের সঙ্গে লড়তে হচ্ছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া ব্যবসা ও কর্মহীন হয়ে জীবনযাপনের কঠিন সংকটের মুখোমুখি কম বেশি সবাই। দেউলিয়া হয়ে মালয়েশিয়া ছাড়ছেন অনেকে। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। করোনা মহামারী এখনও বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াও এর ব্যতিক্রম নয়। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। তার মধ্যেই দেশটিতে মহামারী করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। সেই সঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার ভয়াল থাবায় বাংলাদেশ কমিউনিটিতেও মারা যাচ্ছেন অনেকে। মালয়েশিয়া বর্তমানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এবং কি আমাদের অনেক বাংলাদেশীয় মৃত্যু এই করোনাতে অনেক মারা গেছে। এখন বেশিরভাগ লোকজনেই কাজ কাম নাই, অনেক কিছু নাই, তারা এখন বাড়ি ঘরে যাওয়ার চিন্তা ভাবনাই বেশি। গত 1.5 বছর যাবৎ লকডাউনের কারণে প্রবাসীরা অনেক কষ্টের ভিতরে আছে, কাজ কাম হারায় তারা বাসায় বসে আছে। মালয়েশিয়াতে যারা বসবাস করছে, বাংলাদেশি যারা আছি আমরা, তাদের খুবই খাদ্য সংকটপন্ন, আমাদের চলাফেরার অবস্থা বেশি একটা ভালো না। মহামারীতে বিগত 1.5 বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। যারা টিকে থাকার চেষ্টা করছেন তারাও বিপুল দেনায় রয়েছেন। দোকান ভাড়া সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে ফিরছেন দেশে। যারা ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশি এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে, অনেক কঠিন সময় পার করছে।
অনেক লোকজন বর্তমানে পুরা জানেন তো ব্যবসা বাণিজ্য থুইয়া দেউলিয়া হয়ে গেছে। এদিকে সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, দেখা দিয়েছে শয্যা সংকটও। দেশটিতে করোনা মোকাবেলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 5 থেকে 5.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। দিন যতই যাচ্ছে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি ততই খারাপের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পাহাড়সম মানসিক চাপ নিয়ে প্রবাসীদের এখন একটাই প্রশ্ন, কখন থামবে এই অদৃশ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচিতে গতি আনতে লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন। শনিবার পূর্ব লন্ডনে আয়োজন করা হয় 5 দিনব্যাপী ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। স্থানীয় পার্কে আয়োজিত এই উৎসবে করোনার টিকার নানা দিক তুলে ধরার পাশাপাশি রয়েছে লাইভ মিউজিক, বিনামূল্যে খাবার সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, করোনার টিকা গ্রহণে মানুষের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে এই আয়োজন। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যুক্তরাজ্য জুড়ে চলছে ব্যাপক আকারে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন প্রয়োগে গতি বাড়াতে দেশটিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। করোনা নিয়ে সাধারণ মানুষের ভুল ভাঙাতে পূর্ব লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। স্থানীয় পার্কে আয়োজন করা হয়েছে ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। 4 দিনব্যাপী এই আয়োজনে সরাসরি গান উপভোগের পাশাপাশি থাকছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। গান শোনার পাশাপাশি ইচ্ছা করলে এখানেই দেয়া যাবে করোনার টিকা। ভ্যাকসিন গ্রহণের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ কাজের চাপের কারণে টিকা দেওয়ার সুযোগ হয়নি। এখানে এসে খুব সহজেই টিকা দিতে পারলাম। সত্যিই এটি একটি দারুণ উদ্যোগ। টিকা দেওয়ার জন্য আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। 2 বছর একটা কঠিন সময় পার করেছি আমরা। এখন একটি বিনোদনের দরকার। পরিবার নিয়ে ঘুরতে এসেছি এখানে। সত্যি এই উদ্যোগ প্রশংসনীয়। আয়োজকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ তৈরি ও ভীতি দূর করাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ন্যাশনাল হেলথ সার্ভিসের যৌথ উদ্যোগে আমাদের এই উৎসব সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ তৈরি করছি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। যারা আসছেন তাদের খুব সহজেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সরকারি হিসেব মতে এখন পর্যন্ত 18 বছরের বেশি মানুষের 72%কে 2 ডোজের টিকার আওতায় আনা হয়েছে। তবে দেশটির তরুণ প্রজন্মকে এখনো ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। আর এ নিয়েই দুশ্চিন্তায় ব্রিটিশ সরকার। তাদেরকে টিকার আওতায় আনতেই নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মযুক্ত বেলুন উড়ল কানাডার টরন্টোর আকাশে। এটি মূলত দেশটিতে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম ধাপ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষকে বিনোদন দিতেই এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এভাবেই একটি এয়ার বেলুন ফুলিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। বেলুনটি প্রায় 100 ফুট লম্বা। বেলুনটির গায়ে যুক্ত করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম। কানাডার রাজধানী টরন্টোতে প্রথমবারের মতো বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মযুক্ত বেলুন প্রদর্শনীর অংশ এটি। দীর্ঘদিন পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বিভিন্ন পর্যটন নগরী সহ বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে কানাডা। এর আগে বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী চললেও এভাবে বেলুন ফুলিয়ে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনী উত্তর আমেরিকায় এই প্রথম। আমার কাছে একটি 100 ফুট লম্বা ভ্যান গগের বেলুনের চিত্রশিল্প আছে। এটি প্রথমবারের মতো উত্তর আমেরিকায় ওড়ানো হচ্ছে। আমরা এটি টরন্টো শহরের উপর দিয়ে ওড়াবো। আমরা এই অসাধারণ সময়টি উপভোগ করতে যাচ্ছি। বিনোদন কেন্দ্র খুলে দেওয়ায় মানুষের উপস্থিতি এখন অনেকটাই বেড়েছে কানাডায়। এমন পরিস্থিতিতে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম ধাপে বেলুন ফুলিয়ে উদযাপন করতে পেরে খুশি সেখানকার পর্যটকরাও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূল থেকে 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার। বেশিরভাগই আফ্রিকার, শিশুসহ অসুস্থ 33। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।